আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার আগের দিন আপনি আপনার যে দেহের ভাষা, আপনার যে মুখের ভাষা, এগুলো যদিও ভারতের রাষ্ট্রদূত হিসাবে সঠিক, কিন্তু এগুলো কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে বাংলাদেশের, বিশেষ করে যারা বাংলাদেশে ভারত ঘৃণা সৃষ্টি করেছে, হিন্দু ঘৃণা সৃষ্টি করেছে, তাদের পার্সপেক্টিভের আলোকে দেখতে গেলে এগুলো কিন্তু তারা ভিন্নভাবে ব্যাখ্যা করবে। আমি অবশ্য আপনাকে সতর্ক করছি এই জন্য নয় যে আপনি আপনার আপনা আপনি আপনি ভুল আছেন, আমি মনে করি আপনি সঠিক আছেন, কিন্তু আমাদের দুই দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে কিছু কথা আমাকে কিন্তু বলতেই হবে। এবং সেটা আমি সবসময় আপনার দেশ সম্পর্কে আমি অনেক কঠোর সমালোচনা করি। একটা সমালোচনা আমি সবসময় করি যে ভারত বাংলাদেশ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এবং ভারতের সাথে যে একটা টেকসই সম্পর্ক হলো না, সেটার জন্য কিন্তু ভারতীয়রা অনেকাংশে দায়ী আছে। আমাদের দিক থেকে আমরা শুধু সব সময় আমরা ভিন্নভাবে অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করি, কিন্তু আপনাদের যে নানান ভুল ভ্রান্তি আছে সেগুলো একটু আপনাদের খেয়াল রাখা উচিত। আপনারা নিশ্চিতভাবে জানেন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। আপনি সৌভাগ্যবান যে আপনার রাষ্ট্র কিন্তু দুই ভাগে বিভক্ত নয়। আপনার রাষ্ট্রে সরকার কংগ্রেসের হোক, বিজেপির হোক, আপনাকে কিন্তু নীতি পরিবর্তন করতে হয় না। আপনাদের সরকার পরিবর্তন হয় ব্যালটের মাধ্যমে। আপনারা পৃথিবীর 1 নাম্বার গণতান্ত্রিক দেশ। এই সৌভাগ্যগুলো কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে নিরন্তর যুদ্ধ হলো। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ গঠন করেছি। সেই সংগ্রামে আপনারা রাষ্ট্র হিসাবে আমাদের সহযোগী হয়েছিলেন। সেখান থেকে কিন্তু আমাদের পথ চলা, ঐতিহাসিক পথ চলা বলতে পারেন ভারত বাংলাদেশ, কিন্তু আমরা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে রাখতে পারিনি। আমাদের রাষ্ট্র সেই 1971 সালে যারা পরাজিত হয়েছিল, যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারা কিন্তু বাংলাদেশে সেই 1971 সাল থেকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং উঠতে 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 ক্রমে নানান উত্থান পতনের মধ্য দিয়ে উঠে তারা কিন্তু 2024 সালে বাংলাদেশটাকে দখল করে ফেলেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারপর থেকে বাংলাদেশে নানান নির্যাতনের শিকার, নানান মানবাধিকার লঙ্ঘনের শিকার, সেগুলো আপনারা কম বেশি জানেন। দীনেশ ত্রিবেদী সাহেব, আপনি যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছেন, আমি তার সাথে একমত হতে রাজি আছি। এবং আপনি যেভাবে বললেন যে মানুষে মানুষে সুসম্পর্ক আছে, সেটা আছে কিনা সেটা আমরা একটু খতিয়ে দেখি। আপনি অবশ্য একটা ভালো কাজ করেছেন। আপনি ভারতের যে ভিসা সেন্টার আছে সেখানে শিশুদের জন্য একটা বিশ্রামাগার আজকে উদ্বোধন করলেন। মানে এটা একদিন আগে। আজকে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আপনার বৈঠক আছে বলে আমরা শুনেছি। সেই বৈঠক হলে আমরা দেখব কি হয়েছে। কিন্তু পরিপূর্ণ ব্যাপারটা কিন্তু ভারতের তরফ থেকে আমরা যেটা দেখি এবং বাংলাদেশের তারেক রহমান সরকারের যে প্রতিক্রিয়া দেখি, সবকিছু কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী আছে, তাদের যে মতামত আপনাদের সম্পর্কে, যে ভারত একটা হিন্দুদের রাষ্ট্র, হিন্দুরা মুসলমানের সাথে যুদ্ধ করতে সাহস পায় না এবং তাদেরকে একটু টোকা দিলেই তারা পরাজিত হয়, এই যে বাংলাদেশের কয়েক কোটি মানুষের এই ধারণা, আপনি বা আপনার সরকার বা ভারতের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা যদি তাদের এই ধারণাটাকে বৃদ্ধি করে, এটা কিন্তু এই ধারণাটা পাকিস্তানেরও আছে, তাহলে কি সেটা প্রজ্ঞার পরিচয় হয় ত্রিবেদী সাহেব? আপনারা এটাকে হয়তো গুরুত্ব দেন না। আপনারা ভাবেন যে পূর্ব পাকিস্তান যদি হয়ে যায় বাংলাদেশ, বা পাকিস্তান হয়ে যায়, আমরা তাদেরকে পাকিস্তানের মতো যুদ্ধ করব, আবার হয়তো হামলা করব, বোমা মারব, বা আপনারা বাংলাদেশের একটা অংশ নিবেন, এই ধরনের নানান কথা বাজারে প্রচলিত আছে। কিন্তু কোনোটা কি আপনাদেরকে দীর্ঘস্থায়ী শান্তি দিবে ত্রিবেদী সাহেব?
পাকিস্তান কি পাকিস্তানে আপনারা যেভাবে যুদ্ধ করছেন পাকিস্তানের সাথে, তাতে কি ভারত রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা পাচ্ছে, দৈনন্দিন স্বার্থ রক্ষা পাচ্ছে? যদি রক্ষা না পায়, তাহলে আমি আপনাকে অনুরোধ করব এবং আপনার ফরেন মিনিস্ট্রিকে অনুরোধ করব, বিশেষ করে আপনার ইন্ডিয়ান, আপনারা যেটাকে বিদেশ মন্ত্রক বলেন, তাকে অনুরোধ করব যে আপনাদের অন্তত বাইরের আপনারা কি বলবেন না বলবেন বাংলাদেশ সম্পর্কে, তারেক রহমানের সম্পর্কে, সরকার সম্পর্কে, সেগুলো আপনাদের সেসব সুরে মানুষ যেন মিথ্যা সিগন্যাল না পায়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখার জন্য আপনাকে আমি অনুরোধ করব। দেখুন, 2024-এর জঙ্গি উত্থানের পর কিন্তু ভারতের কালচারাল সেন্টারটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এইটা কিন্তু যে কোনো অন্য অনেক রাষ্ট্র আছে যে তাদের এরকম একটা প্রতিষ্ঠান যেটা দূতাবাসের অংশ, সেটা পুড়িয়ে দিলে কিন্তু তারা তাদের সার্বভৌমত্বে আঘাত হয়েছে বলে কিন্তু তারা পাল্টা কোনো ব্যবস্থা নিত। আমরা কিন্তু ইসরায়েল, ইরান এগুলোর মধ্যে দেখি যে কিভাবে এক একজন হামলা করে। আপনারা সেটা করবেন না, সেটা অবশ্যই ঠিক আছে, সেটা না করেন, এটা আমি সমর্থন করি না। কিন্তু আপনাদের কর্মকাণ্ড যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের উৎসাহিত করে, সেটা কি আমরা সমর্থন করতে পারি ত্রিবেদী সাহেব? কিভাবে আমরা সেটা পারি? আপনি এখন যেভাবে আপনি হাই কমিশনার হিসাবে আছেন, হ্যাঁ, যদিও তারেক রহমানের সরকার একটা অত্যন্ত কড়া পাবলিক স্টেটমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রেস কনফারেন্সে প্রতিবাদ করে, যেটার আপনারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখেছে, যেটার আমি সমালোচনা করেছি, আমার অন্য একটা ভিডিওতে আছে, আশা করি আপনি শুনবেন। কিন্তু আমরা হয়তো ধরে নিতে পারি যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটাকে আপনারা ইগনোর করছেন। ইগনোর করাই স্বাভাবিক। অর্থাৎ আমরা তো আল্ট্রাসাউন্ড বলে একটা জিনিস জানি, সাধারণ শব্দ মানুষের কানে প্রবেশ করে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড কিন্তু প্রবেশ করে না। আল্ট্রাসাউন্ড এত বেশি কম্পন হয় যে সেটা মানুষ কানে শুনে না। এই প্রতিবাদটাও এমন কঠোর ছিল বা এমন কি বলবো, এটাকে শিশু সুলভ ছিল যে আপনারা সেটাকে সেইভাবে ট্রিট করছেন। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের মৌলবাদী শক্তিকে, এমনকি পাকিস্তানবাসীদেরকেও ওই জিনিসটাই জানিয়ে দিচ্ছে যে আপনারা হিন্দু, আপনারা কিন্তু যুদ্ধ করতে সাহস পান না মুসলমানদের সাথে। অর্থাৎ মুসলমানরা কঠোর কথা বললেই আপনারা থেমে যান, আপনারা ভয় পেয়ে যান, আপনারা কাঁপেন। কিন্তু আসলে তো সেটাও আমরা কিন্তু দেখি না। আপনাদেরকে তো আবার পাকিস্তানে মাঝে মধ্যে হামলা করতে দেখি, আপনাদেরকে কারগিলে আমরা যুদ্ধ করতে দেখি। এখন বাংলাদেশের জন্য কি আপনারা সেই ধরনের কিছু পরিকল্পনা করেন? সেটা কি আপনাদের জন্য ভালো হবে, নাকি যেই সমস্যাগুলা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো যথাযথভাবে প্রজ্ঞার সাথে মোকাবেলা করে বাংলাদেশের সাথে ভারতের একটা স্থায়ী টেকসই সম্পর্ক আপনারা গড়বেন? সেই সম্পর্ক গড়ার কিন্তু ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেকগুলো পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তের মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষা করা। আমি বাংলাদেশের একজন মুসলমান হয়ে বাংলাদেশ থেকে হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলতে পারি, কিন্তু আপনাদের কোনো কার্যক্রমে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষার বিষয়টা আসে না। আপনারা সেটাকে ভিন্নভাবে, আপনারা হয়তো এখন মনে করেছেন যে এইটা করে আর কি হবে, যে বাংলাদেশে যা কিছু অবশিষ্ট হিন্দু আছে সেগুলোকে আপনারা ভারতের নাগরিক করে নেবেন, আর বাংলাদেশ পড়ে থাকবে শুধু মুসলমানের রাষ্ট্র হিসাবে। আপনারা কি এই পরিকল্পনা করছেন ত্রিবেদী সাহেব? আপনারা যদি বাংলাদেশের সব হিন্দুকে ভারতে নিয়ে যান, বা বাংলাদেশের মানুষ, মুসলমানরা যদি এই হিন্দুগুলোকে ভারতে তাড়িয়ে দেয়, তাহলে এই হিন্দুদের যে মানবাধিকার লঙ্ঘন হবে সেটার কি অবস্থা হবে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ছিল 18% 1972 সালে, আজকে সেটা বলা হচ্ছে 7%। এই যে কমে গেল, এতগুলো মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে গেল, এদের হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে না ত্রিবেদী সাহেব? সেটাকে আপনারা যদি আপনাদের দৃষ্টিতে দেখেন যে আমরা তো কিছু করতে পারি না, ফলে যা আসুক আমরা তাদেরকে এখানে অ্যাবজর্ব করে নিব, কিন্তু সেটা তো আমাদের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ এইভাবে হিন্দুদের উৎখাত করে যেই ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে সেটা মৌলবাদীরা
দখল করছে। মৌলবাদীরা দখল করাতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা তাদের পরবর্তী টার্গেট হব যদি সব হিন্দু ভারতে চলে যায়। সে ব্যাপারে আপনাদের কি দায়িত্ব থাকবে না? ধরুন আপনারা সেই দায়িত্ব পালন করলেন না, ততটা চিন্তা করার সক্ষমতা আপনাদের নাই, তারপরে বাংলাদেশ যদি পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে যায়, যেটা ইনফ্যাক্ট গেছে 2024-এর পর, তাতে কি আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন? আপনাদেরকে সেই অপবাদ দেওয়া হয়, এবং আমি মনে করি সেটা সঠিক। আপনারা চান নাই যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আপনাদের পূর্ব দিকেও থাকুক, কিন্তু সেটা যে আবার পূর্ব পাকিস্তান হিসাবে এখন দুটা রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে, বৃদ্ধি লাভ করেছে, ইমার্জ করেছে, সেটা কি আপনাদের স্বার্থের অনুকূল হবে? আপনাদের দুই দিকে দুই পাকিস্তান থাকলে হবে না তো। তাহলে আপনাদের যে ভারত সরকারের যে কথাবার্তা, সেগুলোতে এই জিনিসগুলোর কোনো রিফ্লেকশন নাই কেন? এখন একটা জিনিস আপনারা মনে মনে ভাবতে পারেন যে আপনারা এগুলো বেশি মানে সমস্যা গভীর হয়ে গেলে আপনারা সামরিক কায়দায় সমাধান করবেন, কিন্তু আবার একজন এমার্জিং সুপার পাওয়ার হিসাবে ভারত কি সেটা ভারতের সুনামের জন্য ভালো হবে? সেটা ভারতের জন্য অনেক বেশি টাকা পয়সা খরচের বিষয় হবে না? আপনারা সহজ পথে কেন আসেন না? সহজ পথ হলো ভারতের স্বার্থ। আমি যেটা বুঝি সেটা হলো বাংলাদেশকে যতটা অসাম্প্রদায়িক রাখা যায়, বাংলাদেশকে যতটা গণতান্ত্রিক রাখা যায়, বাংলাদেশকে যতটা সত্যিকার অর্থে ভারতের সাথে একটা জেনুইন নেইবারলি বাইল্যাটারাল রিলেশনশিপ গঠন করা যায়, সেইভাবে তো আপনাদের কার্যক্রম হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে বাস্তবে মানুষের কাছে যে সিগন্যাল যাচ্ছে, ভেতরের খবর এখানে ইম্পর্টেন্ট না, দেখা যাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আপনাদের সব দাবি দেওয়া, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা ঢাকা শহরে আপনাদেরকে বিমর্ষ দেখা যায়, আপনারা হাসি খুশি থাকতে পারেন না, আর মৌলবাদীরা ক্ষমতায় আসলে আপনারা হালকা মেজাজে থাকেন, আপনারা হাসি খুশি থাকেন। এগুলো মানুষের কাছে তো ওই সিগন্যালটাই বলে যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তখন আপনারা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। এগুলো সব কিছু কিন্তু ম্যাটার করে মিস্টার ত্রিবেদী। আমি আপনার জায়গায় ভারতের হাই কমিশনার হলে আমিও ওয়ার্মথ ক্রিয়েট করার সচেষ্ট থাকতাম, কিন্তু ডিফারেন্টলি, বাস্তবতাকে অস্বীকার করে না। কিন্তু আপনারা তো বাস্তবতাকে অস্বীকার করছেন। এটাতে আপনাদের কি লাভ হবে আমি বুঝি না। আমি যেটা বুঝি সেটা আপনাদের ভবিষ্যৎ কার্যক্রম যেটা হবে সেটাও আমি বাংলাদেশের জন্য চাই না, যে কোনো ধরনের বাংলাদেশ ভারতের মধ্যে কোনো ধরনের এটা তো একচেটিয়াই হবে, আপনারা আঘাত করবেন, এখান থেকে তো ওয়াকার বাহিনী কোনো প্রত্যাঘাত করবে না, কিন্তু এই ধরনের কোনো জিনিস আপনারা বাংলাদেশে করেন সেটা আমি সমর্থন করি না। কিন্তু বাংলাদেশে দেখেন জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শক্তি সেভাবে ভারতকে প্রভোগ করে যাচ্ছে, আর আপনারা কিছুই দেখেননি, কিছুই শুনেননি, কিছুই বোঝেননি, এইভাবে আপনারা প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন দিল্লি থেকে আর ঢাকা থেকে। আপনি এটা কি প্রজ্ঞার পরিচয়? এটা কি দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থের অনুকূলে? আমি জানি না ত্রিবেদী সাহেব, আমি জানি আমার এই কথা শুনলে আপনারা অনেকে রাগ করবেন, আর বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা এটাকে আরো ভালো করে লুপে নিবে যে বাহ, হ্যাঁ, এই তো হিন্দুদের চেয়েও বড় হিন্দু একজন আবির্ভূত হয়েছে। কিন্তু না, আমি একজন মানবতাবাদী মানুষ হিসাবে আপনাদের বলছি ত্রিবেদী সাহেব, আপনারা আপনাদের ভাষা, আপনাদের কূটনীতি, আপনাদের ভবিষ্যৎ চিন্তা সবগুলো কিন্তু আমার মনে হয় রিঅ্যাডজাস্ট করার সুযোগ আছে, এবং সেটা ভারতের স্বার্থে। ভারতের স্বার্থ যদি হয় যে বাংলাদেশে মৌলবাদীরা দখল করে নিবে, সেইটা যদি আপনারা মনে করেন যে ওটাই আপনাদের স্বার্থ, সেই স্বার্থ আমি নিজে ইন্টারপ্রিট করতে পারি না, আমি সেটা বুঝিও না, সেটা নিয়ে আমার কোনো বাক্যও নাই। কিন্তু দেখুন, আপনি এখনো বাংলাদেশে আসার পর খুব বড় কোনো সমস্যায় পড়েননি, কিন্তু অনেকে পড়েছিল। একই রকম এই 2001 থেকে 6 পর্যন্ত যখন তারেক রহমানের সরকার ছিল, তখন এই দেশ দিয়ে উল্ফার কাছে অস্ত্র যেত। আপনি শুনেছেন নিশ্চয়ই 10 ট্রাক অস্ত্র মামলা কি অবস্থা হয়েছিল তখন। আপনাদের হাই কমিশনার ছিলেন বীণা সিকরি, যার সাথে আমি কিছুদিন আগে একটা পডকাস্ট করেছি। বীণা সিকরি ম্যাডাম থেকে আপনি একটু জেনে নেবেন ত্রিবেদী সাহেব, যে তার কি সমস্যা হচ্ছিল বাংলাদেশের সাথে কূটনীতি করতে। তিনি কিন্তু ওই কয়েক বছর বাংলাদেশে ছিলেন, আমার মনে নাই, 3-4 বছর ছিলেন। ওই 3-4 বছরে কিন্তু আপনাদের উচিত ওনাকে 40 বছরের বা 30 বছরের রাষ্ট্রদূতের কি বলে যে টাকা পয়সা দেয়া,
ওই রকম কষ্ট হয়েছিল বিনা সিকরি ম্যাডামের, উনি কিন্তু সেটা জানেন। আপনি একটু ওনার সাথেও তো কথা বলতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের ভবিষ্যৎ কূটনীতি ঠিক করবেন আপনাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, দুটো প্রতিবেশী দেশ হিসাবে ভারত এবং বাংলাদেশের স্বার্থ অনেক ক্ষেত্রে অভিন্ন। সেই স্বার্থ হলো দুই দেশেরই, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায়। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যদি আপনারা সহযোগিতা না করেন, সেইটা কিন্তু আপনারা বাংলাদেশের বন্ধু সেইভাবে এটা ধরা পড়বে না। বরঞ্চ বাংলাদেশের মৌলবাদীরা যেসব কথাবার্তা বলে সেগুলারই আপনারা তাদের কথাবার্তার মরালটাকে আপনারা বুস্ট করছেন। সেই জিনিসটা বোধহয় আপনাদের অত্যন্ত অত্যন্ত সাবধানতার সাথে খেয়াল করা উচিত। আমি কিন্তু এখন পর্যন্ত যা দেখছি তাতে আমি কোনো যুক্তিতে এটা মিলাতে পারছি না। কোনো যুক্তি কিন্তু এই জিনিসগুলা মিলিয়ে দিতে পারছে না। আপনাদের ভেতরে কি বাইরে কি সেটার একটা পরিষ্কার হওয়া উচিত, এবং এটা তারেক রহমান সরকারের জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। আমরা সহসা কোনো কিছু দেখতে চাই না, অর্থাৎ অকস্মাৎ কোনো সারপ্রাইজ আমরা চাই না। আমরা চাই ধীরে ধীরে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাক। আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহযোগিতা করুন, এবং আপনাদের স্বার্থ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে, বাংলাদেশের সব ধরনের মানবাধিকার সংরক্ষণের মধ্যে কিন্তু আপনাদের স্বার্থ রক্ষা পায়। কারণ এখানে যা কিছু করে, যা কিছু লঙ্ঘন করে, সব কিছু কিন্তু জঙ্গি মৌলবাদী শ্রেণী, যেটা আপনাদের বুঝতে হবে। যেখান থেকে কিন্তু আপনারা রাষ্ট্র হিসাবে বারবার আপনারাও কিন্তু ভুগছেন বিভিন্নভাবে। আমার মনে হয় আপনাদের বারবার আমার মনে করিয়ে দিতে হবে না যে সেই মুম্বাইতে তাজ হোটেলে কি ধরনের হামলার শিকার আপনারা হয়েছিলেন। আপনারা যদি এসব ভুলে যান, আপনারা যদি 2024-এর জঙ্গি উত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন, এইটা আপনাদের জন্য হবে ঐতিহাসিক ভুল। ত্রিবেদী সাহেব, আশা করি আমার কথাগুলো একটু গভীরভাবে ভেবে দেখবেন, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের বচন, আপনাদের শরীরের ভাষা ইত্যাদি একটু সামান্য রিঅ্যাডজাস্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে। কারণগুলো হলো এই: 1 নম্বর কারণ, শেখ হাসিনা সাম্প্রতিক সময় দিল্লির যে আন্তর্জাতিক একটা প্রেস ক্লাব আছে, যেখানে বিদেশি সাংবাদিকরা তাদের যে প্রেস ক্লাব, ইন্টারন্যাশনাল ফরেন করেসপন্ডেন্স ক্লাব, তো সেই ক্লাবে শেখ হাসিনা ভার্চুয়ালি একটা বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, যে ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী, তাকে মোটামুটি ডেকে আনা হয়েছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, তার দরবারে। এবং সেখানে তাকে বেশ একটা অন্যরকম, এটা না দেখলে বোঝা যাবে না বাংলাদেশ যে এখন কোথায় চলে গেছে। পররাষ্ট্র উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদার সম্পন্ন মানুষ, তিনি রাজকীয়ভাবে একটি সোফাতে সুন্দরভাবে বসেছিলেন, তার উল্টো দিকে একটা ডবল সোফা। মানে নর্মালি এ ধরনের যে কৃষ্টি এবং কালচার হয়, আপনি যখন কোনো সম্মানিত লোকের সাথে বসবেন, তো সেখানে সমপর্যায়ের চেয়ার থাকে। আপনি যদি একটা সিঙ্গেল সোফাতে বসেন, আপনার অপোজিটে আরেকজনকে সিঙ্গেল চেয়ারে বা সিঙ্গেল সোফাতে আপনি দিবেন। আপনি যদি চেয়ারে বসেন, তার জন্য ঠিক সিমিলারলি একটা চেয়ার রাখবেন, মধ্যে একটা টেবিল থাকবে। এটা হলো একটা কার্টেসি। 2 নম্বর হলো যে আপনি কার সঙ্গে বৈঠক করছেন। যদি আপনার সাথে তার পদ মর্যাদা বেশি থাকে, তাহলে সেখানে আপনার ড্রেস কোড, আপনার বসার ভঙ্গি, আপনার দুপা কীভাবে রাখবেন, আপনি ক্রস লেগ করবেন কিনা, পায়ের উপর পা তুলবেন কিনা, আপনি হাত কোথায় রাখবেন, এগুলোর একটা ডিপ্লোম্যাটিক ভাষা রয়েছে। সেই দিক থেকে যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি মন্ত্রী নন উপদেষ্টা, মন্ত্রী নন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন, বয়সে তরুণ। একেবারে তার অপোজিটে যিনি মিস্টার দীনেশ ত্রিবেদী, তার সন্তান সম। অন্যদিকে মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি বিজেপির শীর্ষ নেতা, অত্যন্ত ঝানু পলিটিশিয়ান, বহুবার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আর এখন ডিপ্লোম্যাট রূপে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে পূর্ণ মন্ত্রীর মর্যাদায়। অমিত শাহ, জয়শঙ্কর এবং এই যে বাংলাদেশে যিনি নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, তাদের প্রোটোকল সেম ক্যাটাগরি। তো যেখানে
ইতিপূর্বে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মিস্টার জয়শঙ্কর, মানে ভারতের একজন মন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন, কিংবা আমাদের এখন যারা ধরেন অর্থমন্ত্রী আছেন, ইকবাল মাহমুদ টুকু আছেন যিনি বিদ্যুৎ মন্ত্রী, তারা বিভিন্ন সময়টিতে যখন ভারতে গেছেন এবং সেখানে অমিত শাহের মতো লোক বসে আছেন পায়ের উপর পা তুলে, আর তারা যেভাবে দাঁড়িয়ে হাত কাঁচুমাচু করে যে দেখা সাক্ষাতের দৃশ্যগুলো আমরা দেখেছি স্টিল ফটোতে, তো সেই তুলনায় রাতারাতি আমরা এখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হালুম পর্যায়ে পৌঁছে গেছি। তো যেটা বলছিলাম, দীনেশ ত্রিবেদীকে ডেকে আনা হয়েছে বা তিনি এসেছেন। তারপরে সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বসেছেন একটা সোফাতে, তার উল্টো দিকে একটা ডবল সোফাতে, হ্যাঁ, সেই ডবল সোফাতে একজন ভিজিটর হিসেবে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে রাখা হয়েছে এবং দীনেশ ত্রিবেদী দুই হাত জোর করে এমনভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো রাজা বা মহারাজার সামনে নিজেকে অবনত করেছেন। তো সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে মোটামুটি নির্দেশনা দেওয়া হলো, অনুরোধ নয়, নির্দেশনা, যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা যেন ওখানে বক্তব্য দিতে না পারে এবং এটি কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। কিন্তু বাস্তব হলো যে শেখ হাসিনা সেখানে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত জটিল, কুটিল এবং অত্যন্ত কড়া ভাষায় ইংরেজিতে ফাটিয়ে ফেলা হলো অসাধারণ একটা চিঠি, যে চিঠি মানে বাংলাদেশে যেভাবে লিখেছে, এটি ডোনাল্ড ট্রাম্পও ভারতকে এই ভাষায় চিঠি লিখতে সাহস পেতেন না। চীনের প্রেসিডেন্ট তো প্রশ্নই আসে না। এইভাবে চিঠি লেখা হয়েছে এবং চিঠিকে আরও শানিত করার জন্য, আরও ক্ষুরধার করার জন্য, আরও উত্তেজনা ছড়ানোর জন্য মোটামুটি 9 টাইমস এই চিঠির ভাষা পরিবর্তন করা হয়েছে বলে বিভিন্ন ইন্টারনেটের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে খবর আসছে। এবং বারবার ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটি, সেটা নাকি একবার দেওয়া হয়েছে ইন্টারনেটে, তাদের যে পেজগুলো আছে সেই পেজে, তারপরে আবার পরিবর্তন হয়েছে, এভাবে পরিবর্তন হয়েছে, এভাবে 9 বার পরিবর্তন করা হয়েছে। বুঝেন যে সরকারের রাগ কতবার। আমরা যখন একজনকে বলি যে তোকে একটা থাপ্পড় মারবো, এটা হলো প্রথম রাগ। পরে মনে হলো না, শুধু থাপ্পড় হবে না, বলা হলো যে তোকে একটা চটকানি মারবো, এরকম কান পট্টি ফাটিয়ে ফেলবো, বরিশালের আঞ্চলিক ভাষায় কানসা ফাটিয়ে ফেলবো। 3 নম্বর হলো যে না, কানসা ফাটানো হবে না, তোকে এমন একটা চটকানি মারবো তুই চিত হয়ে পড়বি, তারপরে তোর পিঠের উপর একটা কেনু দেবো, একদম রওয়া পড়া কেনু, বরিশালের ভাষায় রওয়া পড়া কেনু, সেটা মারবো। তারপর আপনার রাগ কমলো না, এরপর আপনি একের পর এক ভাষা শক্ত করতে থাকলেন। তো সেক্ষেত্রে আসলে 9 বার পরিবর্তন করে কী ধরনের শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, সেই জিনিসগুলো হয়তো যারা এক্সপার্ট ডিপ্লোম্যাট তারা বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বারবার শুধু বাংলাদেশের যে ক্রোধ, তার যে বিরক্তি, সেই বিরক্তিগুলো ভারতের কাছে প্রকাশ করা হয়েছে এবং ভারত সেটা পেয়েছে। পাওয়ার পরে ভারত যেটি বলেছে ভারতের পক্ষ থেকে, সেটি হলো একদম প্রথম বাংলা ভাষায় যদি অনুবাদ করি, যে শেখ হাসিনা যে সেখানে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে ভারত সরকারের আসলে কিছুই করার ছিল না। ভারতে তিনি যে অবস্থানে আছেন, যে মর্যাদায় আছেন, তার মুখ বন্ধ করা বা তাকে নিষেধ করা, এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না। 2 নম্বরের যে স্থানটিতে তিনি ভাষণ দিয়েছেন সেটি একটি স্বাধীন সার্বভৌম একটা প্রেস ক্লাব। তো সেখানে কোনো বাধ্যবাধকতা তৈরি করা, সেখানে কোনো নিষেধাজ্ঞা দেওয়া, এটি ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের বিধি বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত, এবং এটি ভারত কখনো করে না। এই গেল এক। দ্বিতীয়, তিনি বলেছেন, ভারতের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে এখানে যেটা হয়েছে সেটা হলো শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা ভারত আসলে সমর্থন করে না। বেশ ভালো কথা, কিন্তু এতে করে কিন্তু ভারতের উপর বাংলাদেশের রাগ কমানি। এই মুহূর্তে সরকারকে যারা প্রমোট করছে, যারা পত্রপত্রিকা, তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই যে ভারত যে কাজটি করছে খুবই জঘন্য কাজ করেছে, খুবই মন্দ কাজ করছে। তারা শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, বাংলাদেশের উপর একটা চাপ দেওয়ার চেষ্টা করছে, এবং এভাবে যদি করতে থাকে কোনো অবস্থাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো ডাইরেক্ট বলে দিয়েছেন যে একদিকে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ব্যবহার করবেন আর অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন, এটা হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে যখন
বাক চলছে, বিতণ্ডা চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে। এটার ভবিষ্যৎ কী হবে উই ডোন্ট নো, আমরা জানি না। কিন্তু আমাদের তো একটা আত্মতৃপ্তি পেতে হবে, মনে মনে একটা শান্তি পেতে হবে যে আসলে আমরা কিছু করতে পারি, উই ক্যান ডু সামথিং। তো সেক্ষেত্রে সরকারের যারা প্রমোটার রয়েছেন তারা ভাষা, পদ্য, গদ্য, ইংরেজি, বাংলা মিলিয়ে সরকারকে যেটি বলার চেষ্টা করছেন সেটি হলো যে যে চিঠি বাংলাদেশ থেকে গেছে, এই চিঠি রীতিমতো দিল্লিতে কাঁপন তৈরি করে ফেলেছে। দিল্লিতে এখন যে কী অবস্থা, তারা এখন পারে তো শেখ হাসিনাকে সেখান থেকে বের করে দেয়, এবং তারা দেবে। শেখ হাসিনাকে বলবে তুমি চলে যাও, তুমি তোমার নির্দেশে চলে যাও বা অন্য কোনো দেশে চলে যাও, তুমি দিল্লিতে বসে যে কাজগুলো করছো, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের সঙ্গে বিরোধ করব না, তারা আমাদের বন্ধু মানুষ। আর আমরা কি তাদের সঙ্গে বিরোধ করে পারবো? কখনোই পারবো না। এর আগে যখন তারা ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের সঙ্গে আমাদের একটু সম্পর্কে টানাপোড়েনের কারণে আমাদের কী সর্বনাশ ঘটেছিল এটা আমাদের মনে নেই। মারাত্মক সর্বনাশ ঘটেছিল। এর আগে গত 2 বছর যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে ভয় দেখিয়েছেন, আমাদের প্রাণে পানি নেই, এই আমাদের 7 সিস্টার দখল করে নিয়ে যাবে, এই দিল্লি দখল করবে, এই কলকাতা দখল করবে, নানা রকম হুমকি ধামকিতে আমাদের একবার অমিত শাহ, একবার জয়শঙ্কর, আর একবার রাজনাথ সিং, মানে তাদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং দীনেশ মানে ওই তাদের যে সেনাপ্রধান, এবং একই সঙ্গে অজিত দোভাল, এই মানুষগুলোর ঘুম হারাম। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ঘুম হারাম করে দিয়েছে। তারা বারবার কলকাতা এসেছে, তারা বারবার আসাম গিয়েছে, ত্রিপুরা গিয়েছে, এবং এখানে তারা নাকি এই বাংলাদেশের হামলা মোকাবেলা করার জন্য ক্যান্টনমেন্টের শক্তি বাড়িয়েছে, কামান স্থাপন করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে, সেখানে মিলিটারি বেইজে যে এয়ার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা বাড়িয়েছে। এতে করে তাদের হাজার হাজার কোটি ভারতীয় রুপি খরচ গেছে। তো কাজেই ভারতের যে এখন অর্থনৈতিক দুরবস্থা, নুনান্তে পান্তা ফুরায়, তারা যেটা বদনা কিনবে সে বদনাও তাদের নেই। ফলে দেখেন তাদের ওই অনেক ছবি দেখা যাচ্ছে রেল লাইনের পাশে, সেই অনেকে মলত্যাগ করছে, তাদের সেই বিএসএফ তারা কাপড় উঁচিয়ে পাশে বন্দুক রেখে নদী নালাতে তারা প্রাকৃতিক কর্ম সারছে। সেই ছবি আমরা দেখতে আসছি যে এই লোকগুলো করেটা কি, এদের তো পাশে একটা বদনা যদি থাকতো তাহলে তো আমরা একটু তৃপ্তি পেতাম যে অ্যাটলিস্ট। ভারতের ইকোনমি এখন এমন অবস্থা হয়ে গেছে যে একটা বদনা কেনার মতো অবস্থা তাদের নেই, একটা টয়লেট বানানোর মতো অবস্থা তাদের নেই। তো সেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে তারা এই মুহূর্তে যুদ্ধ করবে, প্রশ্নই আসে না। এবং তাও আবার শেখ হাসিনার জন্য, যিনি প্রায় 80-82 বছর তার বয়স হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, তার লোকজন সব দেশের বাইরে পালিয়ে আছে। তো এখানে শেখ হাসিনার বিরোধী যারা লোকজন তারা মনে করে শেখ হাসিনা একটি পচা জিনিস, রদ্দি মাল। কাজে তাকে নিয়ে ভারত কোনো অবস্থাতেই মাথা ঘামাবে না, এবং ভারত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ভারত ছাড়া করে সরকারের সঙ্গে বন্ধুত্ব করবে, এই ধরনের একটা কনফিডেন্স যে কোনো কারণে হোক সরকারের যারা লোকজন আছে তাদের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পক্ষের মাধ্যমে। তো সেই কারণে কি হলো, আমরা এই বাংলাদেশে বসে আমরা দিল্লির খবর তো জানি না, দিল্লিতে আসলে কি হচ্ছে, কলকাতাতে কি হচ্ছে, ওখানে যারা দিল্লির কর্তা ব্যক্তি আছেন তারা আসলেই কি করতে পারেন, বাংলাদেশ নিয়ে কী চিন্তা ভাবনা করছেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা বাংলাদেশে বসে যা টের পাচ্ছি তা হলো সরকার এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে সরকার সৌদি আরবের সঙ্গে একটা জোট করেছে, সামরিক জোট করেছে, 13 দেশীয় একটা জোট করেছে। সেই জোটের মূল প্রতিপাদ্য হলো যে তারা একে অপরের বিপদে এগিয়ে আসবে। কাজে বাংলাদেশে যদি এখন কোনো রকম সমস্যা হয় ভারতের সঙ্গে, এখানে পাকিস্তান আসবে, সৌদি আরব আসবে, তুরস্ক আসবে, তাদের অঢেল অর্থ আসবে। ফলে ভারতকে আমাদের তো ভয় পাওয়ার দরকার নেই। 2 নম্বর হলো যে আমরা এই মুহূর্তে চীনকে যেভাবে পেয়েছি, চীনের সঙ্গে যেভাবে অর্থনীতি আমাদের এগিয়ে চলছে, চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছেন, এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেভাবে আমার বন্ধু মহাজাদু জানে বলে তারেক রহমান সাহেবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, সেখানে কি সব নরেন্দ্র মোদী, অমিত শাহ, এগুলো গণনা করার কি সময় আছে? এইভাবে একটা জিকির তোলা হচ্ছে। আর সেই জিকির তোলার কারণে কি হচ্ছে, সরকারের যারা লোকজন তারা মনে করছে না, উই আর রাইট। নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর তাকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের ভবিষ্যৎ আমরা জানি না। এরপর আবার সামনে যে একটা সম্মেলন হচ্ছে ব্রিক্স, সেই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণ করার জন্য। আজকের দিনের খবর হলো সম্ভবত সরকার সমর্থিত যে সকল পত্রিকা রয়েছে তারা বলছে যে সম্ভবত তারেক রহমান সাহেব এই ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না।
কেন যাচ্ছেন না? এর কারণ হলো তিনি যখন এই সম্মেলনে যাবেন তখন তাকে সম্মেলনের একজন অংশগ্রহণকারী হিসেবে আলাদা প্রোটোকল দেওয়া হবে না। কিন্তু যখন দ্বিপাক্ষিক কোনো বৈঠকে সেখানে যাবেন তখন যে সম্মান তিনি পেয়েছেন আপনার বেইজিংয়ে, যে সম্মান পেয়েছেন কুয়ালালামপুরে, একই সম্মান তিনি দিল্লিতে পাবেন। কিন্তু তিনি যেমন চীনের সফরে গেছেন, সফরে মালয়েশিয়া থেকে গিয়ে চীনের বেইজিংয়ে ঢোকার আগে তিনি ডালিয়ান প্রদেশে একটা কনফারেন্সে তিনি সেই ইকোনমিক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তাকে সাদামাটা অন্য অতিথিদেরকে যেভাবে একজন প্রাদেশিক কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, রেল স্টেশনে তাকে রেল ভ্রমণ করিয়েছেন, ঠিক ওইভাবে হয়তো ভারতেও তাকে দেখা গেল যে বাংলাদেশ দূতাবাসে কোনো কর্মকর্তা গেল বা ওই যে ব্রিক্সের যারা আয়োজক তাদের পক্ষ থেকে কেউ থাকলো, একটা সাদামাটা, এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর। তার গার্ড অফ অনার লাগবে, লাল গালিচা লাগবে, স্বয়ং নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে আসতে হবে, নরেন্দ্র মোদী রিসিভ করার জন্য, সঙ্গে তার পারিষদবর্গ থাকবে, কামান দাগানো হবে, তারপরে নরেন্দ্র মোদীর বাসভবনে তাকে আবার দ্বিতীয় দফা গার্ড অফ অনার দেওয়া হবে। দিল্লি যেটা দিল্লি গেট যেটা রয়েছে সেখানে তাকে আবার সেই সানাই নহবত বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে, অথবা লালকেল্লাতে সবচেয়ে বড় যখন কোনো সেলিব্রেশন হয় সেটা লালকেল্লাতে তারা করে ভারত, তো সেই লালকেল্লাতে রেড ফোর্টে এরকম অনুষ্ঠান হবে। কিন্তু ব্রিক্সে গেলে তো এই জিনিসগুলো হবে না। এই জন্য যারা সরকারের খুবই অ্যাডমায়ার আর প্রশংসাকারী, তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান সাহেবের যে ভারত গমন এটাকে সমর্থন করছেন না। তো এই অবস্থাতে আসলে সব কিছু চলছে, এবং এই সব কিছুর মধ্যে আমরা বাংলাদেশে বসে টের পাচ্ছি যে আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছি, আমাদের অনেক উষ্ণতা রয়েছে, উত্তেজনা রয়েছে, এবং আমরা ভারতকে যে কোনো কথা বলতে পারি। আমাদের রাজপথে যারা নেতৃবৃন্দ রয়েছেন ভারতকে গালি দিতে পারেন অবাধে, ভারতকে সকাল বিকাল জয় বাংলা করতে পারেন, ইনকিলাব জিন্দাবাদ করতে পারেন, বাংলাদেশে পাকিস্তানকে স্বাগত জানাতে পারেন। সো এইরকম একটা স্বাধীন সার্বভৌম যে একটা জাতিসত্তা, যে এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন চলছে, যেটা শুরু হয়েছিল ইউনূসের জমানাতে, সেটা অব্যাহত আছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারতে আসলে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো দেখা যাক আগামী রাজনীতিতে আমরা কতটুকু এগোতে পারি আর ভারত আমাদের সঙ্গে কতটা কমপ্লাই করে।